আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রূপালী সিলেট টিভির ধারাবাহিক অনুষ্ঠান এ সময়ের কথা। এই মুহূর্তে আমাদের ফেসবুক লাইভে বিশ্বের যে প্রান্ত থেকে আপনারা আমাদের সাথে যুক্ত হয়েছেন, আমি সবুজ আহমেদ আপনাদের সবাইকে রূপালী সিলেট টিভির পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। দর্শক, আমরা আমাদের রূপালী সিলেট টিভির ধারাবাহিক অনুষ্ঠান এ সময়ের কথায় আজকের অতিথি জনাব আবুল কাশেম, যিনি বর্তমান জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য এবং সাবেক সিলেট সদর উপজেলার সফল ভাইস চেয়ারম্যান, একজন রাজনীতিবিদ, একজন জনপ্রতিনিধি এবং একজন সমাজের একজন বিত্তবান মানুষ। তো দর্শক, আমরা আজকে ওনার সাথে কিছুটা সময় আপনাদের সাথে থাকব, সেটি হলো কোভিড নিয়ে এবং জনগণের কিছু কথা নিয়ে। তো আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন, সেই প্রত্যাশা ব্যক্ত করছি। তো আমরা সরাসরি চলে যাচ্ছি আজকের আমাদের সেই কাঙ্ক্ষিত অতিথি জনাব আবুল কাশেম সাহেবের কাছে, এবং শুরুতেই ওনাকে আমাদের রূপালী সিলেট টিভিতে আমন্ত্রণ জানাচ্ছি। সালাম আলাইকুম ভাই, আপনাকে রূপালী সিলেট টিভিতে স্বাগত জানাচ্ছি। জি, ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম আপনাকে এবং আজকে রূপালী টিভির লাইভ অনুষ্ঠানে আমাদের সাথে যারা সম্পৃক্ত হয়েছেন তাদেরকে এবং আজকের এই উপস্থাপককে আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমার দলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। ধন্যবাদ। দর্শক, আমরা ওনার কাছে সর্বপ্রথম একটি প্রশ্ন নিয়ে যাচ্ছি, সেটি হচ্ছে যে আমরা দেখেছি কোভিড-19 করোনা ভাইরাস যখন আমাদের দেশে আঘাত হানে, তখনই কিন্তু আমরা দেখেছি সরকারি ভাবে পাশাপাশি যে প্রধান বিরোধী দল বিএনপি, তারাও কিন্তু এই কোভিড-19 করোনা ভাইরাসের সময় স্বতঃস্ফূর্তভাবে মাঠে ছিলেন এবং সাধারণ মানুষের পাশে থেকে সাহায্য সহযোগিতা করার চেষ্টা করেছেন। তো আমরা ওনার কাছে, যেহেতু উনি একজন রাজনীতিবিদ, সেহেতু ওনার কাছে একটি প্রশ্ন নিয়ে যাচ্ছি, সেটি হচ্ছে যে কোভিড-19 করোনা ভাইরাসের সময় আমাদের সিলেট জেলা বিএনপির কর্তৃক এবং দল থেকে কি পরিমাণ, কতটুকু সাহায্য সহযোগিতা উনি পেয়েছেন এবং কতটুকু সাহায্য সহযোগিতা উনি জনগণের কাছে নিয়ে পৌঁছে দিতে পেরেছেন? জি, ধন্যবাদ। কোভিড-19 বাংলাদেশে যখন মার্চের 20 তারিখের পরে সম্ভবত লকডাউন ধীরে ধীরে চলে আসে, তখন কিন্তু বিশ্বের বিভিন্ন দেশের অবস্থা কোভিড-19 আক্রান্ত হয়ে মানুষ লকডাউনে বসবাস করছে। তারপরেই বাংলাদেশে লকডাউন শুরু হয়। লকডাউন শুরু হওয়ার পর স্বাভাবিকভাবে মানুষ লকডাউন কি, কোভিড-19 কি, এই রোগটা কি, এই রোগটা নিয়ে মানুষ গবেষণা, লকডাউন নিয়ে মানুষ গবেষণা, মানুষের চলাফেরা নিয়ে গবেষণা এবং মানুষের জীবনযাত্রা, ব্যবসা বাণিজ্য, সরকারি অফিস আদালত পাড়া থেকে শুরু করে রাজনীতির পাড়া পর্যন্ত মানুষ মোটামুটি একটা দিশেহারা অবস্থার মাঝে ছিল। মানুষ পুরোপুরি যখন কোভিড-19 লকডাউন শুরু হয়ে যায়, নিত্য প্রয়োজনীয় গ্রোসারি সবগুলা রেখে বাকি সব প্রতিষ্ঠান যখন বন্ধ ঘোষণা করা হয়, বাসার বাহিরে বাড়ানো সেটাও যখন সরকারিভাবে নিষিদ্ধ করা হয়, মসজিদে যাতায়াত সীমাবদ্ধ, মন্দির গির্জায় যাতায়াত চূড়ান্ত পর্যায়ে সীমাবদ্ধ, এমনকি গাড়িতে ওঠা পর্যন্ত, গাড়িতে চলাচল করা সীমাবদ্ধতার মধ্যে চলে আসছিল। সেই কোভিড-19 2019-এর সেই স্মৃতি 2020 পর্যন্ত সেটা চলমান ছিল। সেই স্মৃতিটুকু বিশ্বের মানুষের পাশাপাশি বাংলাদেশের মানুষ, সিলেটের মানুষের কাছে সেটা স্মরণ হয়ে থাকবে।
আমি ব্যক্তিগতভাবে লকডাউন শুরু হওয়ার পর, যেহেতু দীর্ঘদিন মানুষের সেবা করার একটা সুযোগ পেয়েছিলাম, মানুষের সাথে উঠা বসা, মানুষের সুখে দুঃখে আনন্দে ভাগাভাগি করে চলা আমার এটা অভ্যাসে পরিণত হয়ে গেছিল। পাশাপাশি রাজনৈতিক একজন কর্মী হিসাবে, একটা দলের কর্মী হিসাবে আমাকে বাসাতে অবস্থান করাটা আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমার মনের অবস্থান থেকে খুবই কঠিন ছিল। আমি স্বাভাবিকভাবে 10-15 দিন বাসাতে অবস্থান করার পর তখন আমার মন মানসিকতা বিরূপ একটা প্রতিক্রিয়া সৃষ্টি হয়ে গেল ব্যক্তিগতভাবে আমার পার্সন। তখন আমি প্রতিদিন জোহরের নামাজ গড়ে পারিবারিকভাবে জোহরের নামাজ, 5 ওয়াক্তের নামাজ তখন সারা বিশ্বর মানুষ, বিশেষ করে সিলেটের মানুষ, বাংলাদেশের মানুষ 5 ওয়াক্ত নামাজ গড়ে পারিবারিকভাবে জামাতে পড়া শুরু করেছে। আল্লাহর কি অশেষ মেহেরবান। একটা প্যান্ডামিকের অবস্থার মধ্যে তার ফ্যামিলি নিয়ে জামাতে নামাজ পড়বে, পুরো রমজান মাস জামাতে ঘরে নামাজ পড়বে, থেরাবিন নামাজ। আমি আমার ঘরে আমার ছেলেদেরকে নিয়ে, আমার ওয়াইফকে নিয়ে আমরা ঘরেতে জামাতে নামাজ পড়েছি। আসলে আমি নিজেই কখনো কল্পনা করিনি যে এরকম একটা পরিবেশ পরিস্থিতি আসবে আর ঘরেতে জামাতে নামাজ পড়ব। আসলে এই প্যান্ডামিকের কারণে যেভাবে আমাদের বিশাল ক্ষতি হয়েছে, তদ্রূপ আমাদের অনেক অভ্যাস পরিবর্তন হয়েছে, আমাদের গুণগত মান অনেক দিক দিয়ে উন্নত হয়েছে। সেই প্যান্ডামিকের অবস্থা, আমাদের তখনকার অবস্থা, এটা যদি আমরা বিবেচনা করে আমরা চলি, তা আগামী দিনগুলো, আগামী পথগুলো আমাদের জন্য খুবই সহজ সরল হবে। এবং ইসলামের দৃষ্টিতে এই প্যান্ডামিক নিয়ে বিভিন্ন মুফাসসিররা, বড় বড় আলেমরা বিভিন্ন বক্তব্য দিয়েছেন শান্তিপূর্ণভাবে, এবং তাদের সেই বক্তব্যগুলো আমরা অনুসরণ করে অনেকেই আমরা সেভাবে চলার চেষ্টা করেছি। আমার পরিবারের পক্ষ থেকে যথাসাধ্য চেষ্টা করেছি আমার সদর উপজেলার বিভিন্ন ওয়ার্ডে, বিভিন্ন গ্রামে, বিভিন্ন মানুষকে সাহায্য সহযোগিতা করার। পাশাপাশি এই সিলেটের মানুষ যার যার অবস্থান থেকে সব মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছে মানুষ, এবং এগিয়ে এসেছে। তা না হলে সেই দিনের যে মানুষের যে অবস্থা, সে অবস্থা থেকে আমরা সহজে উত্তরণ পেতাম না। একটা জিনিস লক্ষণীয় আমি দেখেছি, এই প্যান্ডামিকের অবস্থার মধ্যেও আমি যখন কিছু উপহার সামগ্রী মানুষের দেওয়ার জন্য চেষ্টা করেছি, আমি নিজে কালীঘাট কেনার জন্য গিয়েছিলাম। মানুষের ভিড় এবং দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, এই প্যান্ডামিকের মধ্য দিয়েও তারা তাদের ব্যবসা নিয়ে যে ব্যস্ত ছিল। আসলে ব্যবসার মতোই করতে হবে। সুযোগ পেলেই যে আমি মানুষের ঘাড়ের উপর চড়ে উঠব, এটা আসলে ঠিক না। পাশাপাশি আমাদের সিলেট জেলা বিএনপির নেতৃত্বে বিভিন্ন উপজেলায় উপহার সামগ্রী পাঠানো হয়েছে, মাস্ক বিতরণ করা হয়েছে। ধারাবাহিকভাবে প্রতিটি উপজেলার নেতৃবৃন্দরাও সাধ্য অনুযায়ী মানুষের কাছে যাওয়ার চেষ্টা করা হয়েছে। এবং আরেকটি বিষয়, আমাদের সিলেট 1 আসনের বিগত নির্বাচনের যিনি দানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করেছিলেন, আমাদের সিলেটের অভিভাবক জননেতা জনাব খন্দকার আব্দুল মুক্তাদির সাহেবের পক্ষ থেকে মাস্ক বিতরণ এবং প্রতিটি ইউনিয়নে
মানুষের জন্য খাদ্য সামগ্রী পাঠানো, চিকিৎসা সেবার জন্য অক্সিজেন থেকে শুরু করে, ঔষধ থেকে শুরু করে, শিশু পুষ্টি খাদ্য থেকে শুরু করে বিভিন্নভাবে উনি মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন এবং মানুষকে সহযোগিতা করার হাত বাড়িয়ে দিয়েছেন। পাশাপাশি আপনারা দেখেন কোভিড-19 মোটামুটি যখন আল্লাহর অশেষ রহমতে শেষ পর্যায়ে, তখনই আবার শীত চলে আসছে। নভেম্বরের আজকে 8 তারিখ। গত 2 দিন আগে আমি সিলেট ডাকে পড়লাম, মৌলভীবাজার উপজেলা স্বাস্থ্য থেকে বারবার মৌলভীবাজার জেলার মানুষকে বারবার নির্দেশ দেওয়া হচ্ছে, যেহেতু এটা মৌলভীবাজার চা পাতা দেশ, মৌলভীবাজার শ্রীমঙ্গল খুব বেশি ঠান্ডা পড়ে, বাংলাদেশের মধ্যে সর্বনিম্ন সর্বোচ্চ ঠান্ডা এই জায়গায় পড়ে। সতর্ক করে দেওয়া হয়েছে যাতে ঠান্ডা না লাগানোর জন্য। আর যেহেতু ঠান্ডা থেকে করোনার অনেক সময় করোনার সৃষ্টি হয়ে যায়, আমি দেশবাসীর প্রতি, সিলেটের সকলের প্রতি আমার আকুল আবেদন থাকবে, শীত চলে আসছে, যথাসাধ্য আমরা আমাদেরকে নিজ হেফাজতে রেখে চলার চেষ্টা করব। মাস্ক, বাধ্যতামূলক মাস্ক আমরা যাতে ব্যবহার করতে পারি সেদিকে লক্ষ্য রাখা আমাদের খুবই প্রয়োজন। আমাদের এখন এমন একটা অবস্থায় গিয়েছে, মাস্ক থাকে কিন্তু পকেটে থাকে, যেখানে থাকার কথা সেখানে থাকে না, মাস্ক পকেটে থাকে। এই নীতি থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। পাশাপাশি আপনি দেখেন সিলেটে এর মধ্যে বেশ আলোচিত 2-1টি ঘটনা ঘটে গেছে। এমসি কলেজে নববধূকে ধর্ষণ, সিলেটে বন্দরবাজার ফাঁড়িতে রায়হানকে পুলিশ নির্যাতনে হত্যা, এবং সেই কোভিড-19 সময় যে লাগামহীন দুর্নীতি, শাহেদের দুর্নীতি, ডাক্তার সাবরিনার দুর্নীতি, মাস্ক কেলেঙ্কারির দুর্নীতি, ডাক্তারদের টাকা খাওয়া, বিভিন্ন বিষয় নিয়ে কোটি কোটি টাকার উপরে তাদের ব্যয়বহুল খরচ, মানুষ যেখানে অসহায়, মানুষ যেখানে ঠিকমতো তার খাদ্য পাচ্ছে না, সেখানে ডাক্তারদের থাকা খাওয়ার ব্যয় যে ব্যয় দাঁড়িয়েছে, সেই ব্যয় যদি মানুষের মধ্যে বিতরণ করা হয় বা করা হতো, তাহলে এদেশের মানুষ অনেক উপকৃত হতো। এই যে লাগামহীন দুর্নীতি, দেশের অবস্থা কোথায়, দেশের মানুষের অবস্থান কোথায়? আপনারা জানেন, আর একটি ঘটনা উল্লেখযোগ্য, এটা ঘটনা বাংলাদেশে ঘটে গিয়েছে। পুরান ঢাকার হাজী সেলিম সাহেবের ছেলে, নৌবাহিনীর একজন ক্যাপ্টেন গায়ে হাত দেওয়ার পর এই হাজী সেলিমের যে লাগামহীন দুর্নীতি, অসংখ্য সম্পদ, মানুষের জায়গা দখল, এক হাজী সেলিমের যদি এ ধরনের সম্পদ হয়ে থাকে, কিন্তু হাজার হাজার সেলিমের জন্ম হয়েছে এই বাংলাদেশ। আপনার কাছে হাজী সেলিমকে নিয়ে আপনার কাছে একটু পরে আসছি, যেহেতু আমাদের সিলেটের তথাকথিত কয়েকটি ঘটনা আপনি আমাদের দর্শকদের সামনে এনেছেন, তো আপনার সাথে আরেকটু যদি শেয়ার করে, যে আমরা দেখেছি যে 128 বছরের যে বিদ্যাপীঠ সিলেট এমসি কলেজ, সেটিকে আসলে কলঙ্কিত করা হয়েছে তথাকথিত ছাত্রলীগের 5-6 জন কর্মী দ্বারা। তো আমরা আবার দেখেছি এই এমসি কলেজের এই দর্শনকে
দর্শন শেষ হতে না হতে এই চলাকালে কিন্তু আমাদের সিলেট আরেকটি তথাকথিত দর্শনের শিকার হয়েছিল সেই ছাত্রলীগের হাতেই কিন্তু। তো আসলে আপনার কি মনে হচ্ছে আপনি একজন রাজনীতিবিদ হিসেবে, এবং পাশাপাশি আপনার আবার এই দুইটি ঘটনা শেষ হতে না হতেই আবার সিলেট যে পুলিশ জনগণের রক্ষক, সেই পুলিশের হেফাজতে একজন নিরীহ রায়হান নির্মমভাবে হত্যা। কিন্তু এখন অবধি কিন্তু আমরা দেখেছি রায়হানের যে বিষয়টা সেটি কিন্তু এখনও যে প্রধান আসামি আকবর, সে কিন্তু এখনও ধরাছোঁয়ার বাহিরে রয়েছে প্রশাসনের কাছ থেকে। তো আসলে এই যে সিলেটের যে অবস্থাগুলি, তো আপনার কি মনে হচ্ছে যে এরকম ঘটনা আসলে বিচারহীনতার কারণে ঘটে যাচ্ছে? দেখেন ভাই সবুজ, আমি আমার বক্তব্যের মধ্যখানে এমসি কলেজের বিষয়টা নিয়ে আসছিলাম। যারা দর্শন করল, এই দর্শনের বিপক্ষে সারা বাংলাদেশের মানুষ আপনি দেখেছেন সোচ্চার, বিভিন্ন সামাজিক সংগঠনগুলা এ নিয়ে আন্দোলন করেছে। বাংলাদেশের প্রতিটা জেলায় এবং জেলা সদরে এ নিয়ে মানববন্ধন হয়েছে, আন্দোলন হয়েছে। ধারাবাহিকভাবে আমরা ঠিকই সিলেট জেলা বিএনপি মানববন্ধন কর্মসূচি উদ্যোগ নিয়েছিল শহীদ মিনারের সামনে। হঠাৎ করে পুলিশ এসে আমাদেরকে সেই মানববন্ধন বন্ধ করে দিবে। আমরা তো কার বিরুদ্ধে মানববন্ধন করছি না, আমরা তো গভর্নমেন্টের বিরুদ্ধে মানববন্ধন করছি না, আমরা তো মানববন্ধন করছি একজন অসহায় নারীর জন্য। আমার বোন, আমার মা, আমার ভাতিজি জন্য আমরা মানববন্ধন করছি, আবরু রক্ষার জন্য মানববন্ধন করছি। এই যে পুলিশি রাষ্ট্র, এই যে পুলিশি শাসন ব্যবস্থা, ঠিক 15 দিন 20 দিন পরেই এই যে রায়হানকে পিটিয়ে হত্যা করা হলো। আজকের এই লাইভ প্রোগ্রাম থেকে সিলেটের মিডিয়াদের আমার ব্যক্তিগত পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। যদি সেদিন সিলেটের মিডিয়া ব্যক্তিত্বরা যদি বেরিয়ে না আসতো, এই রায়হান হত্যার খুঁটিনাটি বিষয় নিয়ে যদি তদন্ত না করতো, লাইভ প্রোগ্রাম না হতো, তাহলে সেটা ছিনতাইকারী হিসাবে দামাচাপা পড়ে যেত। অনেকে ঘরে বসে মনে করতো এটা ছিনতাইকারী বিষয়, এটা আমার দেখার কোনো বিষয় নাই। বিষয়টা কিন্তু কাশেম ভাই একটু যদি আপনার সাথে অ্যাড করি আমি, এই বিষয়টা নিয়ে কিন্তু যে রায়হান হত্যার যে সর্বপ্রথম যে নিউজটা হয়েছিল যে একজন ছিনতাইকারীকে সিলেটের কাষ্ঠগড়ে গণপিটুনিতে মৃত্যুর যে আভাসটা পেয়েছিল, এটা কিন্তু সিলেটবাসী গ্রহণ করেছিল, এবং তাদের মধ্যে কিন্তু এই রায়হান যে নিষ্পাপ ছিল বা নিরীহ ছিল সেটা নিয়ে কিন্তু কোনো আলোচনা ছিল না। সেই যে আপনার যে নিউজটা হয়েছিল সেই নিউজটাতেই কিন্তু সিলেটের মানুষ সেদিকেই কিন্তু ঝুঁকছিল। কিন্তু এই সিলেটের অনলাইন মিডিয়া থেকে আমরা যে স্পষ্ট যে বাণীটুকু পেয়েছি সেটি হচ্ছে যে যখনই আমরা দেখলাম যে এটি নিয়ে একটি একটি কুমহল এটিকে ভিন্ন পথে দাপিত করার চেষ্টা করছিল, কিন্তু তখনও দেখলাম সিলেটের অনলাইন মিডিয়া কর্মীরা তারা সব কিছু দিয়ে এই রায়হানের সব কিছু ডিটেলস আপডেট নিয়ে তখন এই সিলেটের অনলাইন মিডিয়ারাই কিন্তু এটা স্পষ্ট করেছিল যে এই রায়হানকে গণপিটুনি নয়, এই রায়হানকে পুলিশি হেফাজতে হত্যা করা হয়েছিল। ঠিক দেখেন, যেদিন ঘটনা ঘটে রাত্রে 3টার দিকে তার মার কাছে যখন ফোন করা হয় একজন কনস্টেবলের নাম্বার থেকে, পরের দিন এই বিষয় নিয়ে সিলেটের মানুষ তখন অত সোচ্চার ছিল না। যখনই লাইভ প্রোগ্রামে 9 নং ওয়ার্ডের কাউন্সিলর জনাব মুখলিসুর রহমান কামরান সাহেব এই বিষয় নিয়ে যখন সুদৃঢ়ভাবে বক্তব্য দিয়েছিলেন যে রায়হান একটি ভালো ছেলে, তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে, তখন সিলেটের মানুষ বিশ্বাস করেছিল আসলে রায়হান একটি ভালো ছেলে। আমিও সেদিন সেই লাইভ প্রোগ্রামটা দেখেছি। দেখার পর কাউন্সিলরের বক্তব্য শুনে আমি ঘর থেকে তাড়াতাড়ি বেরিয়ে আসি। আসার পর
রায়হানের বাড়িতে যাই। এরপরে তো ধারাবাহিকভাবে সেখানে প্রোগ্রাম চলে এবং আহালি বারমসা সংগ্রাম পরিষদ নামে একটি কমিটি করা হয়েছে। সেই কমিটির প্রধান কাউন্সিলর আলহাজ মখলিসুর রহমান কামরান সাহেব, এবং সেই কমিটিতে আমিও একজন সদস্য হিসাবে আছি। এবং সেই আন্দোলনের প্রেক্ষিতেই মামলাটা পিবিআইয়ের কাছে চলে যায়। পিবিআইয়ের কাছে চলে যাওয়ার পর 108টার উপর তার শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়। কত লোমহর্ষক ঘটনা ঘটেছে, ভাবতে অবাক লাগে। একজন পুলিশ ফাঁড়িতে একজন সাধারণ নাগরিক এদেশের, তাকে এভাবে টাকার জন্য নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হবে। আবার সেই আকবর তার ব্যক্তিগত মোবাইল, অফিসের মোবাইল টেবিলে রেখে স্বাভাবিকভাবে সে এখান থেকে বেরিয়ে যায়। এখন পর্যন্ত সেই আকবর নিখোঁজ। কিন্তু এই প্রশাসনে, এই পুলিশ ফাঁড়িগুলোতে বা থানাগুলোতে সাধারণ মানুষকে তারা সহজেই জাপটে ধরে, কিন্তু যারা প্রতিনিয়ত বিভিন্ন অপকর্মের সাথে জড়িত, এরা কিন্তু ঠিকই এই পুলিশ প্রশাসনের কাছ থেকে বেরিয়ে আসে, তাদের সাথে একটা সুযোগ থাকে। আজ পর্যন্ত রায়হানের মা, রায়হানের আত্মীয় স্বজন, সিলেটের সর্বস্তরের মানুষ এই আকবরকে পুলিশ প্রশাসন যাতে ধরে সোচ্চার। এবং একটি লক্ষণীয় বিষয়, যদিও বিভিন্ন এই অপকর্মের সাথে যারা জড়িত ছিল তাদেরকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে, কিন্তু দাবির প্রেক্ষিতে তাদেরকে অ্যারেস্ট দেখানো হয়েছে। কিন্তু এর শেষ বিচারের আগ পর্যন্ত সিলেটবাসী যদি সোচ্চার না থাকেন, তাহলে একদিন দেখবেন এই রায়টা দামাচাপার মধ্যে চলে যাবে। আমি সিলেটবাসী সকলের প্রতি আহ্বান জানাবো, এক রায়হান চলে গেছে, আর ১৭ রায়হান রয়ে গেছে। এক এমসি কলেজের ঘটনা ঘটেছে, এমসি কলেজে আরো অনেক ঘটনা ঘটেছে। ২০০ বৎসরের ছাত্রাবাস তারা জ্বালিয়ে পুড়িয়ে দিয়ে দিল ছাত্রলীগের এই ভাষণটা। কই এদের কোনো বিচার হয় নাই? আজকে সাধারণ মানুষ যেখানে ছাত্রলীগ দেখে সেখানে সাধারণ মানুষ থুতু পালায়, ঘৃণা করে। ছাত্রলীগ একটা ঐতিহ্যবাহী সংগঠন, ছাত্র সংগঠন, ছাত্র দলের একটা ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন। আমরা আশা করি ছাত্র রাজনীতিতে যারা সম্পৃক্ত রয়েছেন, যারা ছাত্র রাজনীতি করে চলে এসেছেন বা যারা ছাত্র রাজনীতিতে সম্পৃক্ত রয়েছেন, তাদের প্রতি আমাদের আকুল আবেদন থাকবে। ছাত্র সমাজ নিয়ে মানুষের একটা অহংকার আছে, সেই অহংকার, ছাত্র সমাজ নিয়ে মানুষের একটা বড় ধরনের আশা আকাঙ্ক্ষা আছে, সেই আশা আকাঙ্ক্ষার প্রতিফলন যাতে ঘটানো যায়, সেই লক্ষ্যে ছাত্র রাজনীতি করার জন্য আহ্বান জানাবো। দেখেন, হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে ফ্রান্সের মেকার আমাদের বিভিন্নভাবে বলা হচ্ছে, একটা ব্যঙ্গচিত্র বা কার্টুন করার পর সারা বিশ্বর মুসলমান আজ রাজপথে। কিছুদিন আগে আমাদের দরগা মাদ্রাসার মুহাদ্দিস সাহেব নেতৃত্বে কোর্ট পয়েন্টে বিশাল সমাবেশ হয়েছে, এর আগে হেফাজতের হয়েছে, বিভিন্ন সংগঠন করতেছে। এই দরগা মাদ্রাসার প্রোগ্রামে স্টেজ বাধা শুরু করছে তারা, প্রশাসনে সেই স্টেজটা ভেঙে দিল বা স্টেজ করতে দেওয়া হবে না বলল। এটা তো কারো বিরুদ্ধে নয়। আজ পর্যন্ত রাষ্ট্রের পক্ষ থেকে নিন্দা প্রস্তাবটা করানো হয় নাই, বরঞ্চ এই বিষয়গুলোকে ভিন্ন পথে নেওয়ার ষড়যন্ত্র করা হচ্ছে, আমি যেটা মনে করি। সর্বকালের সর্বশ্রেষ্ঠ যিনি আলামিনে উপাদিত হয়েছেন, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ যুগ ধরে ইহুদি খ্রিস্টানরা নবীর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে তারা সবসময় ষড়যন্ত্র করে।
কিন্তু সেই ষড়যন্ত্র কখনো সফল হয়নি, সফল হবেও না। ইনশাআল্লাহ বিশ্বে যতক্ষণ পর্যন্ত একজন মুসলমানও বেঁচে থাকবে, ইনশাআল্লাহ তাদের সেই ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না। আজকের এই লাইভ প্রোগ্রাম থেকে ধিক্কার জানাচ্ছি এবং স্পষ্ট ভাষায় বলতে চাই, অবিলম্বে যদি বিশ্বের মুসলমানের কাছে সে মাপ বা ক্ষমা না চায়, তাহলে যে কঠোর আন্দোলনের যে ডাক দেওয়া হবে, সেই আন্দোলনে সবাইকে সম্পৃক্ত থাকার জন্য, ইমানি দায়িত্ব নিয়ে থাকার জন্য আহ্বান জানাচ্ছি। আরও একটি বিষয়, আমি অন্য প্রসঙ্গে যেতে চাই। 7ই নভেম্বর জাতীয় বিপ্লব সংহতি দিবস বা সিপাহী জনতার বিজয়ের দিবস। এই দিনে আমি স্মরণ করছি শ্রদ্ধার সাথে আমাদের দলের প্রতিষ্ঠাতা, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবকে। সেদিনকার দেশের যে অবস্থা ছিল, 3রা নভেম্বর থেকে 7ই নভেম্বরের আগ পর্যন্ত দেশের যে অবস্থা ছিল, দেশ কোন দিকে যাচ্ছে, দেশে স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে মানুষের মনে একটা উৎকণ্ঠা ছিল। সকল সংবাদপত্র তখন বন্ধ ছিল, সকল রাজনৈতিক সংগঠনগুলো নিষিদ্ধ করা হয়েছিল। সেই 7ই নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে জিয়াউর রহমানের আবির্ভাব ঘটে এবং দেশকে একটি সঠিক লক্ষ্য উদ্দেশ্যে নিয়ে যাওয়ার জন্য নিরলসভাবে সেদিন থেকে যে কাজ শুরু করেছিলেন, ওনার রেখে যাওয়া কাজ, ওনার রেখে যাওয়া নির্দেশনাগুলা আজও সেই পথে মানুষ হাঁটতেছে, আমাদের দল হাঁটতেছে। এবং বিগত জাতীয় নির্বাচনে এই যে মিডনাইট নির্বাচন, যেটা দিনের ভোট রাতে হয়ে গেল, সারা বিশ্বর মানুষ দেখেছে, বাংলাদেশের মানুষ দেখেছে। ঘুম থেকে উঠে যখন সে ভোট কেন্দ্রে যাবে, গিয়ে দেখে তার ভোট দেওয়া হয়ে গেছে। কে দিল, কখন দিল, কিভাবে দিল, সকল মানুষের মধ্যে একটা চিন্তা চেতনায় কাজ করেছে। একজন প্রার্থী, আমাদের সিলেট 1 আসনের যিনি প্রার্থী ছিলেন খন্দকার আব্দুল মুক্তাদির সাহেব, আমি তখন জেলে ছিলাম, দীর্ঘ 3 মাস জেলে ছিলাম। নির্বাচনের পরের দিন আমার বেইল হয়। আমি বিভিন্ন সাধারণ মানুষের কাছ থেকে যেটা বর্ণনা শুনলাম, সাধারণ কর্মী থেকে শুরু করে একজন জাতীয় সংসদ সদস্য প্রার্থী, উনি স্বাভাবিকভাবে মানুষের বাসায় গিয়ে, মানুষের পাশে গিয়ে ভোট চাওয়ার মতো সেই পরিবেশ পরিস্থিতিটা ছিল না। আজকে গতকালকে আমেরিকার নির্বাচনের রেজাল্ট বের হয়েছে। তাদের নির্বাচন বা এশিয়া কান্ট্রির নির্বাচন, বিগত বাংলাদেশের যতটা জাতীয় নির্বাচন, স্থানীয় নির্বাচন হয়েছে, আর 2019-এর যে জাতীয় নির্বাচন হয়েছে, এখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আর বেরিয়ে আসতে হলে সকলের সম্মিলিত প্রচেষ্টার মধ্য দিয়ে আবার গণতন্ত্রকে ফিরিয়ে আনতে হবে, আবার মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনতে হবে। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। আমি আমার দেশের জন্য কথা বলবো, আমি আমার সমাজের জন্য মাথা উঁচু করে কথা বলবো, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করব, দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করব, দর্শনের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়িয়ে আমি প্রতিবাদ করব। এই প্রতিবাদ করার জায়গাটা আমরা আবার ফিরিয়ে পেতে চাই। একটু যদি বলি, আপনার যেহেতু আমরা এই তো সেদিন আপনাদের জেলা বিএনপির আহ্বায়ক কমিটির গঠন করা হয়েছে, তো দীর্ঘদিন আপনারা ক্ষমতার বাইরে আছেন, এখনও বিরোধী দল হিসেবে পরিচিত। তো আপনাদের এই
আহ্বায়ক কমিটি থেকে আপনারা যেহেতু দীর্ঘদিন সরকার থেকে আপনারা দূরে রয়েছেন, তো ক্ষমতা থেকে দূরে রয়েছেন, তো এই আহ্বায়ক কমিটিটা কতটুকু অগ্রগতি আসবে আপনাদের আন্দোলন সংগ্রামে? দেখেন, প্রতিটি দলে 2 বছর পর পর নতুন কমিটি আসে, জেলা কমিটি আসে। জেলা কমিটি আসার, আহ্বায়ক কমিটি আসার পর নিয়মতান্ত্রিকভাবে তার ওয়ার্ড কমিটি ভেঙে দেওয়া হয়, ইউনিয়ন কমিটি ভেঙে দেওয়া হয়, উপজেলা কমিটি ভেঙে দেওয়া হয়, আবার নতুনভাবে দল গুছানো হয়। ঠিক তদ্রূপ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি হওয়ার পর আমাদের কার্যক্রম যখন পুরোদমে চলছে, তখনই কোভিড-19 সব দলের রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত করা হলো। ঠিক তদ্রূপ বিএনপিরও সেভাবে হলো। কোভিড-19 থেকে আমরা পেরিয়ে আবার যখন স্বাভাবিকভাবে মানুষ চলাফেরা শুরু করলো, তখন আমাদের দল থেকে সিদ্ধান্ত আসলো আমরা আবার দলকে পুনর্গঠন করার জন্য। ঠিক আমরা পুনর্গঠনের কাজ আবার জেলা বিএনপির নেতৃত্বে, আহ্বায়কের নেতৃত্বে, সিনিয়র নেতৃবৃন্দরা রয়েছেন, তাদের নেতৃত্বে আমাদের কাজ পুরোদমে চলছে। বিভিন্ন সময় বিভিন্ন ইউনিয়নে আমাদের কর্মী সম্মেলন করতে গিয়ে আমরা বাধার সম্মুখীন হচ্ছি। প্রশাসন এটা স্বাভাবিক কর্মী সম্মেলন বা উঠান বৈঠকের মধ্য দিয়ে আমরা শেষ করার চেষ্টা করছি, কিন্তু সেটাতে গিয়ে দেখা যায় যে প্রশাসন বাধা দিচ্ছে। তারপরও আজ পর্যন্ত দেখুন, বিএনপি থেকে কোনো মানুষ দল পরিবর্তন করেনি। এই যে শত শত মামলার আসামি, সারা বাংলাদেশের বিএনপির পরিবার আজকে মামলার জর্জরিত। প্রতিদিন ঘুম থেকে উঠে কোর্টে হাজিরা দেওয়া হচ্ছে। আজকে দেখেন, দীর্ঘদিন দেশনেত্রী বেগম খালেদা জিয়া জেল থেকে বের হয়ে বাসায় আবার অবরুদ্ধ অবস্থায় রয়েছেন। আমাদের দেশনায়ক তারেক রহমান দেশের বাইরে ষড়যন্ত্রের মধ্য দিয়ে তাকে রাখা হয়েছে। সারা বাংলাদেশ একটা কারাগারে পরিণত হয়ে গেছে। তারপরও আমরা দৃঢ় বিশ্বাস, আমাদের দল আবার ঘুরিয়ে দাঁড়াবে। ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা, পৌরসভা, কাউন্সিলের মধ্য দিয়ে আবার দল পুনর্গঠিত হবে, জেলা পুনর্গঠিত হবে, কেন্দ্র কাউন্সিল হবে। এর মধ্য দিয়ে এই দুঃশাসনের বিরুদ্ধে, এই গণতন্ত্র হত্যাকারীর বিরুদ্ধে, বুটচুরদের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, এই অপশক্তির বিরুদ্ধে আবার সাধারণ মানুষকে সাথে নিয়ে বিএনপি মানুষের অধিকার ফিরিয়ে আনার সংগ্রামে ঝাঁপিয়ে পড়বে। এবং আশাবাদী আমরা সেই সংগ্রামে আমরা, এবং এদেশের সাধারণ মানুষ তাদের বিজয় ছিনিয়ে আনবে। আবার গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে, আবার ভোটের অধিকার প্রতিষ্ঠিত হবে, আবার দেশে সুন্দরভাবে বসবাস করার একটা সুন্দর পরিবেশ সৃষ্টি হবে। এটা আমরা দৃঢ় বিশ্বাস করি এবং আমরা আশাবাদী অচিরেই আমরা ঘুরে দাঁড়াবো। ধন্যবাদ। এত দর্শক, আমরা এই সময়ের কথা, রূপালী সিলেট টিভির ধারাবাহিক অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি আমরা। তো অনুষ্ঠান শেষ করার পূর্বে আমরা আবারও আপনাদেরকে জানিয়ে দিতে চাই যে কোভিড-19 করোনা ভাইরাস যদিও আমাদেরকে একটু ছাড় দিয়েছিল, এখন কিন্তু সেই কোভিড-19 করোনা ভাইরাস শীতের ছোঁয়া পেয়ে তা কিন্তু আবার মাথা নাড়া দিয়ে উঠছে। প্রতিদিন কিন্তু আমরা বিশ্বের দিকে যদি তাকাই, প্রতিদিন সংক্রমণ রেকর্ড বৃদ্ধি পাচ্ছে, মৃত্যু রেকর্ড সংখ্যক মৃত্যু হচ্ছে। তো আমরা সবাই আসলে নিজ নিজ জায়গা থেকে একটু সেফ থাকার চেষ্টা করব এবং পরিবারকে সেফ রাখার চেষ্টা করব। তো আমরা আমাদের অতিথির কাছে সর্বশেষ একটি প্রশ্ন নিয়ে যাচ্ছি যে আমাদের সিলেটের যে মানুষের যে অবস্থা, তাদের এই কোভিড-19 করোনা ভাইরাস নিয়ে কিন্তু কোনো ধারণা নেই। তো আসলে আমরা আমাদের অতিথির কাছে এই প্রশ্নটি রাখবো যে আমরা কিভাবে আসলে চলাফেরা করলে মরণ ব্যাধি এই রোগ থেকে আমরা আসলে রক্ষা পাবো এবং কিভাবে আমাদের পরিবার, স্বজন, দেশ, সমাজকে রক্ষা করতে পারবো। আসলে দেখুন ভাই, রোগ থেকে নিরাময় পাওয়ার বা রোগ থেকে এড়িয়ে চলার একমাত্র আল্লাহ
তাআলার কাছে আমাদের চাওয়া ছাড়া আমাদের আর কোনো বিকল্প পথ নেই। আমরা সবাই দোয়া করি আল্লাহ পাক যেন আমাদের সবাইকে সুস্থ রাখেন এবং আমরা যাতে সেদিকে সচেতনভাবে চলাফেরা করি, মাস্ক ব্যবহার করি এবং শীতের সময় ঠান্ডা না লাগানোর জন্য চেষ্টা করি এবং সব সময় গরম পানি ব্যবহার করার জন্য চেষ্টা করি এবং শীতের কাপড় পরে চলাফেরা করি এবং ব্যবসা বাণিজ্য বাজার সব কিছু দেখে শুনে বুঝে শুনে চলাফেরার প্রয়োজন। শীতে যদি আবার কোভিড-19 আক্রমণ করে তাহলে আমাদের জন্য এই জায়গা থেকে বেরিয়ে আসা খুব কঠিন হয়ে দাঁড়াবে। তাই আসুন সকলে মিলে সচেতন হই এবং অন্যকেও সচেতন হওয়ার জন্য উৎসাহ যোগাই এবং মাস্ক বাধ্যতামূলক আমরা যাতে মাস্ক পরিধান করি সে বিষয়ে যেন আমাদের সকলের নজরে আসে এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে এই কোভিড-19 থেকে বাংলাদেশের মানুষকে, বিশ্বের মুসলমানকে আল্লাহ তাআলা যেন হেফাজত করেন। ধন্যবাদ। তো দর্শক, আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের রূপালী সিলেট টিভির ধারাবাহিক অনুষ্ঠান এ সময়ের কথা, দল মত নির্বিশেষে আমরা প্রত্যেক জনের কাছে গিয়ে এই সময়ের কথা নিয়ে আমাদের এই অনুষ্ঠানটি সাজিয়েছি। তো আশা করি আপনাদের ভালো লাগবে এবং আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে এই অনুষ্ঠানটি সামনে নিয়ে যেতে আমাদেরকে উৎসাহিত করবেন। তো দর্শক, আমরা অনুষ্ঠানটি প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। অনুষ্ঠানটি শেষ করার পূর্বে আমাদের আজকের এই অতিথি জনাব আবুল কাশেম সাহেব যে ওনার গুরুত্বপূর্ণ সময়টুকু আমাদের রূপালী সিলেট টিভিকে দিয়েছে, সেই জন্য আমাদের রূপালী সিলেট টিভির পক্ষ থেকে, রূপালী সিলেট টিভির কলাকৌশলীর পক্ষ থেকে ওনাকে জানাচ্ছি আবারও আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। জি, ধন্যবাদ আজকে রূপালী টিভির সঞ্চালক সবুজ আহমদকে এবং যারা আজকে আমাদের এই লাইভ প্রোগ্রামে সম্পৃক্ত হয়েছেন সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে অশেষ ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব আবুল কাশেম সাহেব। তো দর্শক, আমরা এতক্ষণ যাবৎ যুক্ত ছিলাম সিলেট জেলা বিএনপির, নবগঠিত জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য এবং সাবেক সিলেট সদর উপজেলার ভাইস চেয়ারম্যান জনাব আবুল কাশেম সাহেবের সাথে। তো আমাদের রূপালী সিলেট টিভির ধারাবাহিক অনুষ্ঠান এই সময়ের কথা দেখতে আপনারা আমাদের রূপালী সিলেট টিভির সাথে থাকুন এবং বেশি করে আজকের এই প্রোগ্রামটুকু বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে আরও সামনে ভালো কাজ করার উদ্যোগ গড়ে দিবেন, সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো এই লাইভ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই আমাদের রূপালী সিলেট টিভির সাথেই থাকুন। সালামু আলাইকুম।